বিবিসি বাংলার প্রতিবেদন, জামায়াতের ঘোর বিরোধী বিএনপিকে নিয়ে ভারত কি ভাবছে। এবং সর্বশেষ জানাবো যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ ও ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলে অস্বস্তি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিবিসি বাংলার প্রতিবেদন, জামায়াতের ঘোর বিরোধী বিএনপিকে নিয়ে ভারত কি ভাবছে। প্রতিবেশী ভারতকে নিয়ে বাংলাদেশে দীর্ঘদিন ধরে একটা কথা চালু আছে, তারা বাংলাদেশে এতকাল সব ডিম শুধু একটি ঝুড়িতে রেখেছে, মানে শুধু একটি দলের সঙ্গেই তাদের সম্পর্ক ছিল, আর সেটা আওয়ামী লীগ। বাংলাদেশের অপর প্রধান রাজনৈতিক শক্তি বিএনপিকে নিয়ে ভারতের যে কোনো কারণেই হোক একটা যে সমস্যা ছিল সে কথাও সুবিদিত। দিল্লির নেতা মন্ত্রী কূটনীতিকরা অবশ্য যুক্তি দেন, অতীতে বিএনপির শাসনামলের অভিজ্ঞতা ভারতের জন্য তেমন ভালো ছিল না, দুপক্ষের মধ্যে আস্থা বা ভরসার সম্পর্ক সেভাবে গড়ে ওঠেনি। আবার উল্টো দিকে বিএনপির পাল্টা বক্তব্য, তারা বাংলাদেশের নতজানু পররাষ্ট্রনীতির বিরোধী, যে কোনো দ্বিপাক্ষিক সম্পর্ককে সমান মর্যাদার ভিত্তিতে দেখতে চায়। কিন্তু তাই বলে তাদের ভারত বিরোধী বলে চিহ্নিত করার কোনো যুক্তি নেই। 2014 সালে যখন নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি প্রথমবারের মতো ভারতের ক্ষমতায় আসে, বিএনপির তরফে সম্পর্কের এই শীতলতা দূর করার একটা সক্রিয় উদ্যোগ লক্ষ্য করা গিয়েছিল। সম্ভবত বিএনপির ধারণা ছিল কংগ্রেসের সঙ্গে আওয়ামী লীগের প্রায় ঐতিহাসিক একটা সুসম্পর্ক রয়েছে। তাদের শাসনের অবসানের পর দক্ষিণপন্থী বিজেপির সঙ্গে বিএনপির মধ্যে একটা নতুন সমীকরণের সূচনা হতে পারে। প্রাথমিকভাবে তাদের দিল্লির দিক থেকে কিছুটা ইতিবাচক সাড়া মিললেও শেষ পর্যন্ত সেই সম্পর্ক সেভাবে গড়ে ওঠেনি। উল্টো দিকে প্রায় রেকর্ড সময়ের মধ্যে জমাট বেঁধেছে নরেন্দ্র মোদী আর শেখ হাসিনার পার্সোনাল কেমিস্ট্রি বা ব্যক্তিগত রসায়ন। মজবুত হয়েছে দুই সরকারের সম্পর্ক। এর পাশাপাশি বাংলাদেশের পরপর 3টি প্রশ্নবিদ্ধ নির্বাচনে ভারতের চোখ বন্ধ করে আওয়ামী লীগ সরকারকে সমর্থনের ঘটনাও দিল্লির প্রতি বিএনপির অবিশ্বাসকে বদ্ধমূল করেছে। কিন্তু 2024-এর 5 আগস্ট বাংলাদেশে যে নাটকীয় পট পরিবর্তন ঘটে গেছে, সেই ঘটনা প্রবাহ বিএনপির সঙ্গে ভারতের সম্পর্কে একটা বাকবদলের অবকাশ তৈরি করেছে। দিল্লির পর্যবেক্ষকরা মনে করছেন, ভারতের বিশেষ কয়েকটি দাবি বা প্রয়োজনে যদি বিএনপি ইতিবাচক সাড়া দেয়, তাহলে ভারতের দিক থেকেও বন্ধুত্ব ও সহযোগিতার হাত বাড়াতে কোনো অসুবিধা থাকার কারণ নেই। কারণ আওয়ামী লীগের চট করে রাজনৈতিক কামব্যাকের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না এবং বাংলাদেশের পরবর্তী নির্বাচনে বিএনপির ভালো ফল করার যথেষ্ট সম্ভাবনা আছে। তাই খালেদা জিয়ার দলে যে ভারতের জন্য এই মুহূর্তে সেরা বাজি এবং সম্ভবত একমাত্র বাজি, সেটাও তারা কেউ কেউ মনে করিয়ে দিচ্ছেন। ঢাকায় নিযুক্ত ভারতের সাবেক হাই কমিশনার রিবা গাঙ্গুলি দাস অবশ্য জোর দিয়ে বলছেন, বিএনপির সঙ্গে ভারতের এতকাল কোনো যোগাযোগ ছিল না, এই কথাটা মোটেও ঠিক নয়। দেখুন, এটা একটা ভুল ধারণা। এই ধারণাটা তৈরি হওয়ার কারণ আওয়ামী লীগ একটা খুব লম্বা সময় ধরে ক্ষমতায় ছিল, তো ওই পুরো সময়টা আমরা খুব স্বাভাবিকভাবে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট লেভেলে তো আওয়ামী লীগের সঙ্গে ডিল করব, তাই না? তার মানে এই না যে অন্য কোনো পলিটিক্যাল পার্টির সঙ্গে আমরা ডিল করতাম না বা কোনো এঙ্গেজমেন্ট ছিল না, বরং ভালোই ছিল। তিনি বলেন, আমি নিজে হাই কমিশনার হিসেবে অনেকবার বিএনপি নেতাদের সঙ্গে দেখা করেছি, বহুবার তাদের বলেছি যে আপনারা ক্লারিফাই করুন। এরকম কনভারসেশন আমাদের অনেক হয়েছে। এছাড়া সেখানকার তরুণ পার্লামেন্টারিয়ানদের যে ডেলিগেশন ভারতে আসতো, তাতে বিরোধী দল ও বিএনপির এমপিরা সবসময় থাকতেন। কাজেই এটা বলা ভুল আমরা ওদের সঙ্গে কথাই বলতাম না বা কোনো এঙ্গেজমেন্ট ছিল না। তবে বিএনপির সঙ্গে ভারতের যে ঠিক আস্থার সম্পর্ক গড়ে ওঠেনি, এ কথাটা দুদেশের সকলেই জানেন এবং মানেন। বিজেপির সিনিয়র নেতা ও পার্লামেন্টারিয়ান শ্রমিক ভট্টাচার্য বলেন, আমরা চাই বাংলাদেশে একটা সুষ্ঠু গণতান্ত্রিক অবস্থা ফিরে আসুক, বাংলাদেশে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন হোক, মানুষ যাকে চাইবে সেই দেশে আমরা তাকে বেছে নেব। কিন্তু মৌলবাদ থেকে সরে আসতে হবে। এদিকে জামায়াতে ইসলামী বিএনপির সঙ্গে বিএনপির দূরত্ব বাড়ছে, আর এই কারণে দিল্লির এখন একটা সম্পর্ক স্থাপনের ভালো সুযোগ বলে মনে করছেন ভারতের কূটনীতিকরা। এ বিষয়ে ঢাকায় ভারতের সাবেক হাই কমিশনার রিবা গাঙ্গুলি দাস বলেন, ডেফিনেটলি জামায়াত আর বিএনপির মতবিরোধগুলো এখন খুব স্পষ্ট। ওনাদের একজন বড় নেতা এটাও বলেছেন যে কোনো অ্যালায়েন্স হওয়া সম্ভব না। আমি নিশ্চিত এই ডেভেলপমেন্টগুলো ভারত সরকার নিজেদের তরফ থেকে খুব সতর্কতার সঙ্গে দেখেছে এবং অ্যাক্সেস করেছে। জামায়াতে ইসলামের ব্যাপারে বিজেপির এমপি শ্রমিক ভট্টাচার্য বলেন, আমরা স্পষ্টতই জামাতের চিন্তাভাবনা তালেবানাইজেশনের কনসেপ্টের ঘোরতর নিন্দা করি। এটার বিরোধিতা আমরা করছি এবং করেও যাব।
তিনি আরও বলেন, ভারতের কর্মকর্তা এবং নীতি নির্ধারকরা এখনও একান্ত আলোচনায় পরিষ্কার বলছেন, আগামী দিনে বিএনপির সঙ্গে তাদের যে কোনো সম্পর্কের ক্ষেত্রে অন্যতম প্রধান শর্ত হবে যে জামাতের প্রত্যক্ষ ও পরোক্ষ সঙ্গ তাদের ত্যাগ করতেই হবে। অন্যদিকে বিএনপি ও ভারতের মধ্যকার সম্পর্কের ক্ষেত্রে সম্ভবত সবচেয়ে বড় অস্বস্তির জায়গাটা হলো 2001 থেকে 2006 অবধি খালেদা জিয়ার নেতৃত্বে 4 দলীয় জোট সরকারের শাসনামলের বিভিন্ন ঘটনা। ভারত বিশ্বাস করে ওই সময় আলফা সহ ভারতের উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বাংলাদেশে ঢালাও আশ্রয় পেয়েছিল। চট্টগ্রাম বন্দর দিয়ে আলফার জন্য ট্রাকে করে অস্ত্র পাচারের ঘটনাও এই সময়কারী। নিরাপত্তা বিশ্লেষক শান্তনু মুখার্জি আবার মনে করেন, নির্বাচনে জিতে বাংলাদেশের ক্ষমতায় এলে বিএনপির সেই পুরনো রেকর্ড অবশ্যই বদলাতে পারে এবং ভারতও তখন উপযুক্ত সাড়া দিতে প্রস্তুত থাকবে। এছাড়া ভারতের পর্যবেক্ষকরা মনে করেন, 7 সিস্টার্সের বিচ্ছিন্নতাবাদীরা যদি বাংলাদেশে প্রশ্রয় না পায়, চট্টগ্রাম বন্দর ব্যবহারের সুবিধা বহাল থাকে, তাহলে বিএনপির সঙ্গে ডিল করতেও ভারতের কোনো সমস্যা নেই। এদিকে নির্বাচন নিয়ে অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই হোক বা অন্য যে কোনো কারণেই হোক, ভারত নির্বাচনের আগে অন্তত বাংলাদেশের বিশেষ কোনো দলের প্রতি প্রচ্ছন্ন সমর্থন জানানো হবে না। যদিও করে, তাহলে অন্তত সেটা প্রকাশ করা হবে না। এই মুহূর্তে ভারতের কৌশলটাই বাংলাদেশে যত তাড়াতাড়ি একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন আয়োজনের চাপ দেওয়া এবং তাতে যারাই জিতে ক্ষমতায় আসুক তাদের সঙ্গে একটা ওয়ার্কিং রিলেশনশিপ তৈরির পথ প্রস্তুত করে রাখা। বিজেপির রাজ্যসভা এমপি শ্রমিক ভট্টাচার্য বলেন, আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন স্বাভাবিকভাবেই ভারতের সঙ্গে সম্পর্ক তার বেশি থাকবে। এটাই কাঙ্ক্ষিত ও এটা হওয়াই স্বাভাবিক। যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ ও ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলে অস্বস্তি। আশার প্রদীপ জ্বালিয়ে শেষ হলো 4 দিনের বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন। 26 কোটি মার্কিন ডলারের 2টি মোটা দাগের বিনিয়োগ প্রস্তাব মিলেছে সম্মেলনটিতে। আরও আছে পাইপলাইনে। তাৎক্ষণিক কত বিনিয়োগ পাওয়া গেল তা সামিটের উদ্দেশ্য ছিল না। বিদেশি বিনিয়োগকারীদের কাছে সম্ভাবনা তুলে ধরা, স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে বিদেশি বিনিয়োগকারীদের পরিচয় করিয়ে দেয়া, আরেকটি বিনিয়োগ পাইপলাইন তৈরি করা এই সামিটের উদ্দেশ্য। সামিটে অংশ নেয়া প্রত্যেক বিনিয়োগকারীর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী 18 থেকে 20 মাসের মধ্যে তাদের অনেকে বিনিয়োগ করবে এমন প্রত্যাশা দেখা দিয়েছে। ঠিক এমন আশাব্যঞ্জক একটি সম্মেলনকালে বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে ভারত। মাত্র কদিন আগে ব্যাংককে বিমস্টেক সম্মেলনে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের পর অপেক্ষা ছিল দুদেশের পরিবর্তিত পরিস্থিতি দেখার। আশা করা হচ্ছিল সম্পর্ক অবনতির পারদ কমবে, কিন্তু দৃশ্যত ঘটল উল্টো। বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে ভারত। দেশটির বিমানবন্দর, সমুদ্র বন্দর ও স্থল বন্দর দিয়ে তৃতীয় দেশে বাংলাদেশের পণ্য রপ্তানির ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রত্যাহার করা হয়েছে। সঙ্গে আবার এই কথাও বলা হয়েছে, এই পদক্ষেপের কারণে নেপাল ও ভুটানের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যের ওপর নেতিবাচক প্রভাব পড়বে না। বিবেকবান যে কারো পক্ষেই বোধগম্য হবে হীনমন্যতার পরিচয় দেওয়া হয়েছে বাংলাদেশের তরফে। বোঝাই যাচ্ছে বাংলাদেশের রপ্তানি বাণিজ্য ক্ষতিগ্রস্ত করাই দেশটির উদ্দেশ্য। বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম অনুযায়ী ভারতের এই বেআইনি এবং অপ্রতিবেশী সুলভ আচরণ মোটা দাগে উদাহরণ হিসেবে লেখা থাকবে, যেমনটি লেখা হয়ে গেছে সম্প্রতি শুল্ক ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের চিঠি এবং এতে ট্রাম্পের সাড়া দেওয়ার ঘটনা। চিঠিতে 3 মাসের জন্য বাংলাদেশের ওপর আরোপিত 37% শুল্ক প্রস্তাব স্থগিত রাখার আহ্বান জানিয়েছিলেন ইউনূস। এই আহ্বানে সাড়া দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এর মধ্য দিয়ে ডক্টর ইউনূসের খ্যাতি, জ্যোতি এবং বাংলাদেশের ভূ রাজনৈতিক গুরুত্ব আবারও প্রমাণিত হলো। অন্যদিকে ট্রান্সশিপমেন্ট বাতিলের যুক্তি হিসেবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে বলেছে, একটি বড় সময় ধরে বাংলাদেশকে ট্রান্সশিপমেন্ট সুবিধা দিতে থাকায় বাংলাদেশের তাদের বিমানবন্দর ও স্থল বন্দরগুলোতে বেশ জট দেখা দিয়েছে। পরিবহন সরঞ্জাম এবং অন্যান্য সুবিধা দেওয়ার কারণে তাদের নিজেদের রপ্তানি বিঘ্নিত হচ্ছে। পণ্যের জট তৈরি হচ্ছে, সেই কারণে এই সুবিধা প্রত্যাহার করা হয়েছে। পরে এক ব্রিফিংয়ে এই বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। বিবৃতি বা ব্যাখ্যায় যাই বলা হোক, রফতানি প্রশ্নে বাংলাদেশ কিন্তু একটি ধাক্কা খেয়েছে, আর ভারতও তার স্বরূপ আবার প্রকাশ করেছে। অথচ ইউনূস মোদি বৈঠকে দুদেশের সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করার পাশাপাশি চ্যালেঞ্জগুলোর বিষয়েও কথা হয়েছিল। বাংলাদেশের প্রক্রিয়াজাত খাদ্যপণ্যের বড় বাজার আরব আমিরাত, সৌদি আরব, ভারত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর, কানাডা, ওমান ও কাতার। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।